আমার ছেলেটা নিখোঁজ হওয়ার পর একটা মাস কেটে গেছে। সেদিন আমার 5 বছরের মেয়েটা জানালার বাহিরে রাস্তার পাশে হলুদ বাড়িটার দিকে আঙ্গুল তুলে বলল যে আম্মু রাফি ভাইয়া ওইখানে। ভেবেছিলাম বাচ্চা মেয়েটা হয়তো বা কল্পনা করছে, কিন্তু পরক্ষণেই যখন জানালার পাশের পর্দার ওইখান থেকে ছায়াটা সরে গেল তখন আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। রাফি যেই দিন নিখোঁজ হয়েছিল সেই দিনটা ছিল বৃহস্পতিবার। প্রাইমারি স্কুল থেকে ফেরার পথে সে নিখোঁজ হয়ে যায়। তখন তার বয়স ছিল মাত্র 8 বছর। সব দিনের মতো সেই দিনও সে তার নীল রঙের পছন্দের সাইকেলটা নিয়ে বাড়ি ফিরছিল। আমাদের এলাকাটা খুবই শান্ত, ঢাকার এক কোণে নিরিবিলি একটা এলাকা। একটা মোড়, একটা বড় গাড়ি, তারপরেই সবকিছু শেষ। কোনো চিৎকার চেঁচামেচির কোনো শব্দ শোনা যায়নি, কোনো দুর্ঘটনার শব্দ শোনা যায়নি, কোনো চিহ্নও মেলেনি। ফুটপথে পড়েছিল শুধু ওর নীল রঙের হেলমেটটা, আর তার কিছুটা দূরেই খোলা একটা স্কুল ব্যাগ পড়েছিল। তার ভিতরে বই খাতাগুলো বৃষ্টির পানিতে ভিজছিল। পুলিশেরা সপ্তাহের পর সপ্তাহ আমাদের একটা কথাই শুনিয়ে গেল যে আমরা তদন্ত করছি, কিন্তু সত্য কথা বলতে তারা কোনো কিছুই করেছিল না। এরপরে আমরা নিজেরাই দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগালাম, রাস্তার অলিতে গলিতে থাকা সিসিটিভি ফুটেজ চেক করলাম, হাসপাতালে হাসপাতালে ঘোরাঘুরি করলাম, প্রত্যেকটা বাস টার্মিনাল এমনকি খালি জায়গাগুলো বাদ রাখিনি, প্রত্যেকটা জায়গায় তাকে খুঁজে দেখলাম। আমার স্বামী জাহিদ তো তার ছেলেকে হারানোর পর ঘুমানোই ভুলে গিয়েছিল, আমি যেন বেঁচে থেকেও মরে গিয়েছি। এর মধ্যে একদিন আমার 5 বছরের মেয়ে নুসরাত, সে জানালার পাশে জানালার গ্রিল ধরে বাহিরের দিকে তাকিয়ে কথা বলা শুরু করলো। প্রথমে ওকে দেখার পর আমি ভেবেছিলাম সে হয়তোবা নিজের মন মতো একা একাই সেইখানে খেলা করছে। তারপর একদিন বিকেলবেলা সে যখন রান্নাঘরের পাশে বসে ড্রয়িং খাতায় সে রং করতেছিল, এরপরে সে হঠাৎ করে লাল রঙের পেন্সিলটা তার হাতে তুলে নিল। তারপরে রাস্তার পাশে জানালা দিয়ে সেই হলুদ বাড়িটার দিকে আঙুল তুলে বলল যে আম্মু রাফি ভাই আমাকে ওইখান থেকে হাত নাড়িয়েছে। ওর মুখে এমন কথাটা শোনার পর আমার বুকের ভিতরকার সমস্ত বাতাস যেন এক নিমিষেই শেষ হয়ে গেল। তারপরে তাকে আমি জিজ্ঞাসা করলাম যে কি বললি তুই? তখন নুসরাত চোখের পলক নামিয়ে বলল যে আম্মু ভাইয়া ওই হলুদ রঙের বাড়িটার ভিতরে দাঁড়িয়ে আছে। ভাইয়া তো আমাকে ওই বাড়ির জানালার পাশ থেকে দেখে হাসলো। তখন আমি সঙ্গে সঙ্গে বাহিরের দিকে তাকালাম। বাড়িটা দেখতে বেশ বড়সড়, জানালায় পর্দা টানানো, তার সাথে সেই বাড়িতে সাদা রঙের গেট, চারিপাশটা একদম নিস্তব্ধ। ওই বাড়িটা বহু বছর আগের পুরাতন। সেইখানে বয়স্ক এক দম্পতি থাকেন, তারা বেশি একটা বাহিরে বের হন না। শরীফ সাহেব আর রাহেলা বেগম, তারা খুবই ভদ্র এবং নম্র স্বভাবের, তবে কেন জানি না তারা বড্ড বেশি চুপচাপ। তখন আমি নুসরাতের সামনে হাঁটু গেড়ে বসলাম। আম্মু তুমি হয়তো বা স্বপ্ন দেখছো। তখন সে মাথা নাড়ালো, সে বলল যে না আম্মু, ভাইয়া ওই জানালার পাশে সবুজ শার্টটা পরে দাঁড়িয়ে আছে। সবুজ শার্ট মানে সবুজ শার্ট পরেই তো আমার ছেলে সেদিন নিখোঁজ হয়েছিল। নুসরাতের মুখে এমন কথা শোনার পর আমার শিরায় শিরায় যেন হিম শীতল স্রোত নেমে এলো। আমি জাহিদকে কোনো কিছুই জানালাম না, এমনিতেই সে ভেঙে পড়েছে, আমি তাকে আর ভেঙে চুরে দিতে চাই না। কিন্তু সেদিনের পর থেকে আমি সেই হলুদ রঙের বাড়িটার উপর নজর রাখতে শুরু করলাম, সেই বাড়িতে কোনো নতুন অতিথি আসে কিনা। কয়েকদিন আমি সেই বাড়ির উপর নজরদারি করে যেটা দেখলাম, সেই বাড়িতে নতুন কোনো অতিথি আসে না, এমনকি ভেতর থেকে বাহিরে কেউ ময়লা ফেলাতেও নিচে আসে না। শুধু মাঝরাতে দোতলার একটা রুম থেকে আলো জ্বলে ওঠে। আর প্রতিবারই যখন আমি নুসরাতকে নিয়ে সেই বাড়ির সামনে দিয়ে যেতাম, সে আমার হাত শক্ত করে ধরে রাখতো আর আমাকে বলতো যে আম্মু ভাইয়া এই বাড়িতেই আছে। যাই হোক, 3 দিন পরের কথা, আমি বিড়ালটাকে নিয়ে একটু বাড়ির বাহিরে বের হয়েছিলাম। তখন বাহিরে প্রায় সন্ধ্যা নেমে এসেছে, চারপাশটা ভেজা মাটির গন্ধ। যদিও আমি সেই হলুদ বাড়িটার দিকে তাকাতে চাইছিলাম না, কিন্তু না তাকানোর পরেও হঠাৎ করে দোতলার একটা জানালার পাশে আমার চোখ পড়লো। তারপরে আমি লক্ষ্য করে দেখলাম যে জানালার পাশে সেই পর্দাটা কিছুটা নড়ে উঠলো। তখন আমি কিছুটা থমকে দাঁড়ালাম, কেননা সেই বাড়ির জানালার পর্দার পাশে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, ছোট্ট, রোগা, কালো চুল, একই উচ্চতা, ঠিক আমার ছেলে রাফির মতোই মাথার এক পাশটা একটু কাত করে দাঁড়িয়ে আছে। সেই দৃশ্যটা দেখার পর আমার হৃৎপিণ্ড যেন ফেটে যাওয়ার মতো উপক্রম হলো। রাফি! এরপরে ছেলেটা কাচের উপর হাত রাখলো। এরপরে আমি ধীরে ধীরে পা বাড়ালাম সেই বাড়ির গেটের দিকে। ঠিক তখনই ভেতর থেকে কেউ একজন ঝটকা মেরে জানালার পর্দাটা টেনে দিল। জানালার এক পাশটা একদমই ফাঁকা। সেই রাত্রিবেলা আমি একটা ফোঁটাও ঘুমাতে পারলাম না। আমার স্বামী জাহিদকে আমি সমস্ত কথাগুলো খুলে বললাম। সে প্রথমে ভেবেছিল আমি হয়তোবা সন্তান হারানোর পর দিনে দিনে পাগল হয়ে যাচ্ছি, কিন্তু আমার চোখের দিকে তাকানোর পরেও আর কোনো কিছুই বুঝতে পারলো না। পরদিন আমরা সকালবেলা রাস্তা পার হয়ে সেই বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। এরপরে আমি আস্তে আস্তে সেই হলুদ রঙের বাড়িটার দরজায় গিয়ে নক করলাম, 1 বার 2 বার 3 বার। এরপরে ভেতর থেকে রেহানা বেগম দরজাটা এক সিলতে ফাঁক করে এসে দাঁড়ালেন। ভেতর থেকে ব্লিচিং পাউডারের তীব্র গন্ধ বের হচ্ছিল। কেন জানি না সেই ব্লিচিং পাউডারের গন্ধটা বড্ড কড়া, সেটা একদমই সহ্য করার মতো না। যাই হোক, তারপরে আমি ঠান্ডা গলায় তাকে বললাম শুভ সকাল। আপনাকে এত সকাল সকাল বিরক্ত করার জন্য দুঃখিত। আমার ছোট্ট মেয়ে নুসরাত কয়েকদিন ধরে বলতে
বলতেছে যে আপনাদের জানালার পাশে নাকি একটা ছেলেকে দাঁড়িয়ে দেখেছে। মহিলাটা আমার কথা শোনার পর মুখটা সামান্য একটু বেঁকালেন, কিন্তু হাসলেন না। তারপর আমাকে বললেন যে এখানে কোনো বাচ্চা নেই ভাবি। এরপরে আমার স্বামী জাহিদ এক পায়ে এগিয়ে এলো, তারপরে বলল যে আমরা কি শরীফ ভাইয়ার সাথে একটু কথা বলতে পারি? ওনার শরীর ভালো নেই, তাহলে কথাটা আপনার সাথেই বলি। ততক্ষণে ওনার মুখের সেই কৃত্রিম ভাবটুকু চলে গেল। তিনি আমাদের উপর রেগে গিয়ে বললেন যে আমি তো বললাম যে এখানে কোনো বাচ্চা নেই। উনি তো আমাদের মুখের সামনেই দরজাটা বন্ধ করতে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে উপরতলা থেকে ধপ ধপ করে একটা শব্দ ভেসে এলো। শব্দটা ছিল ভারী কিছু পড়ার শব্দ। তারপরে আবারও কেউ একজন হয়তো বা হাত পা ছুটোছুটি করছে। ততক্ষণে রেহানা বেগমের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি দরজা লাগিয়ে দেওয়ার আগেই জাহিদ হাত দিয়ে দরজাটা ধরে ভেতরে ঢুকে পড়ল। কিসের শব্দ হলো এটা? তখন তিনি বলে উঠলো যে আমাদের বিড়াল। তখন জাহিদ চেঁচিয়ে বলল যে আপনাদের তো কোনো বিড়াল নেই। এরপরে তো সেই মহিলাটা আমাদের দুজনের দিকে এমন দৃষ্টিতে তাকালেন যা কোনো সাধারণ বয়স্ক মহিলার হতে পারে না। তার চোখ দুটো যেন একদম বরফের মতো ঠান্ডা। তিনি আমাদের চিৎকার করে বললেন যে আপনারা এক্ষুনি বাড়ি থেকে বের হন, না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। এরপরে আমি তার কথার উত্তর দিলাম, আপনারা পুলিশ ডাকুন, আমিও পুলিশের সাথে কথা বলতে চাই। ঠিক তখনই উপরতলা থেকে একটা শব্দ ভেসে এলো, আম্মু। শব্দটা বেশি জোরে নয়, বেশি স্পষ্ট নয়, কিন্তু আমার বোঝার জন্য এতটুকুই যথেষ্ট ছিল। আমার পা দুটো যেন তখন ভেঙে আসছিল। জাহিদ তো পাথরের মতো সেইখানেই জমে গেল। আমরা যখন রাফিকে জড়িয়ে ধরে উপরের ঘর থেকে নেমে আসছিলাম তখন আমার পুরো শরীর কাঁপতেছিল। ও তখন আঙুল দিয়ে জাহিদকে খাটের নিচে লুকিয়ে রাখা একটা জুতার বাক্স দেখালো। সেখানে একটা জুতার বাক্স লুকানো ছিল। সেই জুতার বাক্সের ভিতরে কয়েকটা চকলেট, একটা ব্যান্ডেজ, আমাদের বাড়ির ছবি আর একটা পুরাতন বাটন ফোন। ফোনের স্ক্রিনে বেশ কিছু মেসেজ, প্রচুর মেসেজ। সবগুলো মেসেজ এসেছে একটা নাম্বার থেকে, যেই নাম্বারটা সেভ করা আছে যে নাম দিয়ে। জাহিদ তখন আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। এরপরে সে একটা মেসেজ পড়লো, তারপরে আরেকটা। মেসেজগুলো পড়ার পর তার মুখের সমস্ত রক্ত যেন চুষে নিয়েছে, তাকে এমন লাগতেছিল। এরপরে সে ফিসফিস করে বলতে শুরু করলো যে না, এটা কিছুতেই হতে পারে না। তখন আমি কাঁপতে কাঁপতে তার হাত থেকে ফোনটা নিলাম। সেইখানে শেষ একটা মেসেজ লেখা ছিল, ওকে সেইখানেই আটকে রাখবা যতক্ষণ পর্যন্ত ও দলিলে সাইন না করে, আর ওই মেয়েটা যদি বেশি জানালার দিকে তাকায় তাহলে তাকেও তুলে নিয়ে আসবা। আমি তখন জাহিদের দিকে তাকালাম, তাকে জিজ্ঞাসা করলাম যে এই জে নামের অর্থটা কি জাহিদ? রাফি তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমার বুকের সাথে তার মাথাটা লেপটে আমাকে বলল যে আম্মু, আমি ওদেরকে বলতে শুনেছি। ঠিক তখনই নিচে পুলিশের গাড়ির সাইলেন্ট বেজে উঠলো, আর আমার ছেলেটা ফিস ফিস করে সেই মানুষটার নাম বলে দিল, যে কিনা আমাদের ঘরের মধ্যে বসে থেকেই আমার ছেলেটাকে নিখোঁজ করার জন্য প্ল্যান আঁকতেছিল। আমার ছেলেটা নিখোঁজ হওয়ার পর একটা মাস কেটে গেছে। সেদিন আমার 5 বছরের মেয়েটা জানালার বাহিরে রাস্তার পাশে হলুদ বাড়িটার দিকে আঙ্গুল তুলে বলল যে আম্মু, রাফি ভাইয়া ওইখানে। ভেবেছিলাম বাচ্চা মেয়েটা হয়তো বা কল্পনা করছে, কিন্তু পরক্ষণেই যখন জানালার পাশের পর্দার ওইখান থেকে ছায়াটা সরে গেল তখন আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। রাফি যেই দিন নিখোঁজ হয়েছিল সেই দিনটা ছিল বৃহস্পতিবার। প্রাইমারি স্কুল থেকে ফেরার পথে সে নিখোঁজ হয়ে যায়। তখন তার বয়স ছিল মাত্র 8 বছর। সব দিনের মতো সেই দিনও সে তার নীল রঙের পছন্দের সাইকেলটা নিয়ে বাড়ি ফিরছিল। আমাদের এলাকাটা খুবই শান্ত, ঢাকার এক কোণে নিরিবিলি একটা এলাকা, একটা মোড়, একটা বড় গাড়ি, তারপরেই সবকিছু শেষ। কোনো চিৎকার চেঁচামেচির কোনো শব্দ শোনা যায়নি, কোনো দুর্ঘটনার শব্দ শোনা যায়নি, কোনো চিহ্নও মেলেনি। ফুটপথে পড়েছিল শুধু ওর নীল রঙের হেলমেটটা, আর তার কিছুটা দূরে খোলা একটা স্কুল ব্যাগ পড়েছিল। তার ভিতরে বই খাতাগুলো বৃষ্টির পানিতে ভিজছিল। পুলিশেরা সপ্তাহের পর সপ্তাহ আমাদের একটা কথাই শুনিয়ে গেল যে আমরা তদন্ত করছি, কিন্তু সত্য কথা বলতে তারা কোনো কিছুই করেছিল না। এরপরে আমরা নিজেরাই দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগালাম, রাস্তার অলিতে গলিতে থাকা সিসিটিভি ফুটেজ চেক করলাম, হাসপাতালে হাসপাতালে ঘোরাঘুরি করলাম, প্রত্যেকটা বাস টার্মিনাল এমনকি খালি জায়গাগুলো বাদ রাখিনি, প্রত্যেকটা জায়গায় তাকে খুঁজে দেখলাম। আমার স্বামী জাহিদ তো তার ছেলেকে হারানোর পর ঘুমানোই ভুলে গিয়েছিল। আমি যেন বেঁচে থেকেও মরে গিয়েছি। এর মধ্যে একদিন আমার 5 বছরের মেয়ে নুসরাত, সে জানালার পাশে জানালার গ্রিল ধরে বাহিরের দিকে তাকিয়ে কথা বলা শুরু করলো। প্রথমে ওকে দেখার পর আমি ভেবেছিলাম সে হয়তোবা নিজের মন মতো একা একাই সেইখানে খেলা করছে। তারপর একদিন বিকেলবেলা সে যখন রান্নাঘরের পাশে বসে ড্রয়িং খাতায় সে রং করতেছিল, এরপরে সে হঠাৎ করে লাল রঙের পেন্সিলটা তার হাতে তুলে নিল। তারপরে রাস্তার পাশে জানালা দিয়ে সেই হলুদ বাড়িটার দিকে আঙুল তুলে বলল যে আম্মু, রাফি ভাই আমাকে ওইখান থেকে হাত নাড়িয়েছে। ওর মুখে এমন কথাটা শোনার পর আমার বুকের ভিতরকার সমস্ত বাতাস যেন এক নিমিষেই শেষ হয়ে গেল। তারপরে তাকে আমি
জিজ্ঞাসা করলাম যে কি বললি তুই, তখন নুসরাত চোখের পলক নামিয়ে বলল যে আম্মু ভাইয়া ওই হলুদ রঙের বাড়িটার ভিতরে দাঁড়িয়ে আছে। ভাইয়া তো আমাকে ওই বাড়ির জানালার পাশ থেকে দেখে হাসলো। তখন আমি সঙ্গে সঙ্গে বাহিরের দিকে তাকালাম। বাড়িটা দেখতে বেশ বড়সড়, জানালায় পর্দা টানানো, তার সাথে সেই বাড়িতে সাদা রঙের গেট, চারিপাশটা একদম নিস্তব্ধ। ওই বাড়িটা বহু বছর আগের পুরাতন। সেইখানে বয়স্ক এক দম্পতি থাকেন, তারা বেশি একটা বাহিরে বের হন না। শরীফ সাহেব আর রাহেলা বেগম, তারা খুবই ভদ্র এবং নম্র স্বভাবের, তবে কেন জানি না তারা বড্ড বেশি চুপচাপ। তখন আমি নুসরাতের সামনে হাঁটু গেড়ে বসলাম। আম্মু তুমি হয়তো বা স্বপ্ন দেখছো। তখন সে মাথা নাড়ালো। সে বলল যে না আম্মু, ভাইয়া ওই জানালার পাশে সবুজ শার্টটা পরে দাঁড়িয়ে আছে। সবুজ শার্ট মানে সবুজ শার্ট পরেই তো আমার ছেলে সেদিন নিখোঁজ হয়েছিল। নুসরাতের মুখে এমন কথা শোনার পর আমার শিরায় শিরায় যেন হিম শীতল স্রোত নেমে এলো। আমি জাহিদকে কোনো কিছুই জানালাম না, এমনিতেই সে ভেঙে পড়েছে। আমি তাকে আর ভেঙে চুরে দিতে চাই না। কিন্তু সেদিনের পর থেকে আমি সেই হলুদ রঙের বাড়িটার উপর নজর রাখতে শুরু করলাম, সেই বাড়িতে কোনো নতুন অতিথি আসে কিনা। কয়েকদিন আমি সেই বাড়ির উপর নজরদারি করে যেটা দেখলাম, সেই বাড়িতে নতুন কোনো অতিথি আসে না। এমনকি ভেতর থেকে বাহিরে কেউ ময়লা ফেলাতেও নিচে আসে না। শুধু মাঝরাতে দোতলার একটা রুম থেকে আলো জ্বলে ওঠে। আর প্রতিবারই যখন আমি নুসরাতকে নিয়ে সেই বাড়ির সামনে দিয়ে যেতাম, সে আমার হাত শক্ত করে ধরে রাখতো আর আমাকে বলতো যে আম্মু ভাইয়া এই বাড়িতেই আছে। যাই হোক, 3 দিন পরের কথা, আমি বিড়ালটাকে নিয়ে একটু বাড়ির বাহিরে বের হয়েছিলাম। তখন বাহিরে প্রায় সন্ধ্যা নেমে এসেছে, চারপাশটা ভেজা মাটির গন্ধ। যদিও আমি সেই হলুদ বাড়িটার দিকে তাকাতে চাইছিলাম না, কিন্তু না তাকানোর পরেও হঠাৎ করে দোতলার একটা জানালার পাশে আমার চোখ পড়লো। তারপরে আমি লক্ষ্য করে দেখলাম যে জানালার পাশে সেই পর্দাটা কিছুটা নড়ে উঠলো। তখন আমি কিছুটা থমকে দাঁড়ালাম, কেননা সেই বাড়ির জানালার পর্দার পাশে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। ছোট্ট, রোগা, কালো চুল, একই উচ্চতা, ঠিক আমার ছেলে রাফির মতোই মাথার এক পাশটা একটু কাত করে দাঁড়িয়ে আছে। সেই দৃশ্যটা দেখার পর আমার হৃৎপিণ্ড যেন ফেটে যাওয়ার মতো উপক্রম হলো। রাফি, এরপরে ছেলেটা কাচের উপর হাত রাখলো। এরপরে আমি ধীরে ধীরে পা বাড়ালাম সেই বাড়ির গেটের দিকে। ঠিক তখনই ভেতর থেকে কেউ একজন ঝটকা মেরে জানালার পর্দাটা টেনে দিল। জানালার এক পাশটা একদমই ফাঁকা। সেই রাত্রিবেলা আমি একটা ফোঁটাও ঘুমাতে পারলাম না। আমার স্বামী জাহিদকে আমি সমস্ত কথাগুলো খুলে বললাম। সে প্রথমে ভেবেছিল আমি হয়তোবা সন্তান হারানোর পর দিনে দিনে পাগল হয়ে যাচ্ছি, কিন্তু আমার চোখের দিকে তাকানোর পরেও আর কোনো কিছুই বুঝতে পারলো না। পরদিন আমরা সকালবেলা রাস্তা পার হয়ে সেই বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। এরপরে আমি আস্তে আস্তে সেই হলুদ রঙের বাড়িটার দরজায় গিয়ে নক করলাম, 1 বার 2 বার 3 বার। এরপরে ভেতর থেকে রেহানা বেগম দরজাটা এক সিলতে ফাঁক করে এসে দাঁড়ালেন। ভেতর থেকে ব্লিচিং পাউডারের তীব্র গন্ধ বের হচ্ছিল। কেন জানি না সেই ব্লিচিং পাউডারের গন্ধটা বড্ড কড়া, সেটা একদমই সহ্য করার মতো না। যাই হোক, তারপরে আমি ঠান্ডা গলায় তাকে বললাম শুভ সকাল। আপনাকে এত সকাল সকাল বিরক্ত করার জন্য দুঃখিত। আমার ছোট্ট মেয়ে নুসরাত কয়েকদিন ধরে বলতেছে যে আপনাদের জানালার পাশে নাকি একটা ছেলেকে দাঁড়িয়ে দেখেছে। মহিলাটা আমার কথা শোনার পর মুখটা সামান্য একটু বেঁকালেন, কিন্তু হাসলেন না। তারপর আমাকে বললেন যে এখানে কোনো বাচ্চা নেই ভাবি। এরপরে আমার স্বামী জাহিদ এক পায়ে এগিয়ে এলো। তারপরে বলল যে আমরা কি শরীফ ভাইয়ার সাথে একটু কথা বলতে পারি? ওনার শরীর ভালো নেই, তাহলে কথাটা আপনার সাথেই বলি। ততক্ষণে ওনার মুখের সেই কৃত্রিম ভাবটুকু চলে গেল। তিনি আমাদের উপর রেগে গিয়ে বললেন যে আমি তো বললাম যে এখানে কোনো বাচ্চা নেই। উনি তো আমাদের মুখের সামনেই দরজাটা বন্ধ করতে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে উপরতলা থেকে ধপ ধপ করে একটা শব্দ ভেসে এলো। শব্দটা ছিল ভারী কিছু পড়ার শব্দ। তারপরে আবারও কেউ একজন হয়তোবা হাত পা ছুটোছুটি করছে। ততক্ষণে রেহানা বেগমের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি দরজা লাগিয়ে দেওয়ার আগেই জাহিদ হাত দিয়ে দরজাটা ধরে ভেতরে ঢুকে পড়ল। কিসের শব্দ হলো এটা? তখন তিনি বলে উঠলো যে আমাদের বিড়াল। তখন জাহিদ চেঁচিয়ে বলল যে আপনাদের তো কোনো বিড়াল নেই। এরপরে তো সেই মহিলাটা আমাদের দুজনের দিকে এমন দৃষ্টিতে তাকালেন যা কোনো সাধারণ বয়স্ক মহিলার হতে পারে না। তার চোখ দুটো যেন একদম বরফের মতো ঠান্ডা। তিনি আমাদের চিৎকার করে বললেন যে আপনারা এক্ষুনি বাড়ি থেকে বের হন, না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। এরপরে আমি তার কথার উত্তর দিলাম, আপনারা পুলিশ ডাকুন, আমিও পুলিশের সাথে কথা বলতে চাই। ঠিক তখনই উপরতলা থেকে একটা শব্দ ভেসে এলো। আম্মু, শব্দটা বেশি জোরে নয়, বেশি স্পষ্ট নয়, কিন্তু আমার বোঝার জন্য এতটুকুই যথেষ্ট ছিল। আমার পা দুটো যেন তখন ভেঙে আসছিল। জাহিদ তো পাথরের মতো সেইখানেই জমে গেল। আমরা যখন রাফিকে জড়িয়ে ধরে উপরের ঘর থেকে নেমে আসছিলাম, তখন আমার পুরো শরীর কাঁপতেছিল। ও তখন আঙুল দিয়ে জাহিদকে খাটের নিচে লুকিয়ে রাখা একটা জুতার বাক্স দেখালো। সেখানে একটা জুতার বাক্স লুকানো ছিল। সেই জুতার বাক্সের ভিতরে কয়েকটা চকলেট, একটা ব্যান্ডেজ, আমাদের বাড়ির ছবি আর একটা পুরাতন বাটন ফোন। ফোনের স্ক্রিনে বেশ কিছু মেসেজ, প্রচুর মেসেজ। সবগুলো মেসেজ এসেছে একটা নাম্বার থেকে, যেই নাম্বারটা সেভ করা আছে যে নাম দিয়ে। জাহিদ তখন আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। এরপরে সে একটা মেসেজ পড়লো, তারপরে আরেকটা। মেসেজগুলো পড়ার পর তার মুখের সমস্ত রক্ত যেন চুষে নিয়েছে
গেছে, তাকে এমন লাগতেছিল। এরপরে সে ফিসফিস করে বলতে শুরু করলো যে না, এটা কিছুতেই হতে পারে না। তখন আমি কাঁপতে কাঁপতে তার হাত থেকে ফোনটা নিলাম। সেইখানে শেষ একটা মেসেজ লেখা ছিল, ওকে সেইখানেই আটকে রাখবা যতক্ষণ পর্যন্ত ও দলিলে সাইন না করে, আর ওই মেয়েটা যদি বেশি জানালার দিকে তাকায় তাহলে তাকেও তুলে নিয়ে আসবা। আমি তখন জাহিদের দিকে তাকালাম, তাকে জিজ্ঞাসা করলাম যে এই জে নামের অর্থটা কি জাহিদ? রাফি তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমার বুকের সাথে তার মাথাটা লেপটে আমাকে বলল যে আম্মু, আমি ওদেরকে বলতে শুনেছি। ঠিক তখনই নিচে পুলিশের গাড়ির সাইলেন্ট বেজে উঠলো, আর আমার ছেলেটা ফিস ফিস করে সেই মানুষটার নাম বলে দিল, যে কিনা আমাদের ঘরের মধ্যে বসে থেকেই আমার ছেলেটাকে নিখোঁজ করার জন্য প্ল্যান